প্রিভিয়াসলি অন দ্য ড্যান্স অফ দ্য ড্রাগনস। গেম অফ থ্রোনসের ১৬৯ বছর আগে ওয়েস্টেরসের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পরিবার দ্য টারগারিয়ান ডাইনেস্টি মুখোমুখি হয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, তাদের নিজেদের। এই হলো সেই গল্প, দ্য ড্যান্স অফ দ্য ড্রাগনস। আয়রন থ্রোনের উত্তরাধিকারের অভাবে কিং জেহেরিস আয়োজন করেছিলেন এক গ্রেট কাউন্সিলের, যেখানে বেছে নেওয়া হয়েছিল ১৪ জন সম্ভাব্য ক্যান্ডিডেট থেকে ৫ জন, সেখান থেকে ২ জন, আর শেষ পর্যন্ত রাজা হয়েছিলেন কিং ভিসেরিস টারগারিয়ান। ১০৩ এসিতে শাসনে বসে কিং ভিসেরিস নিজেই আবার উত্তরাধিকার সংকটে ভুগলেন। তার ছেলে হচ্ছিল না, কেবল মেয়ে। কিন্তু আইনে কোথাও বলা নেই মেয়েদের কাছে যেতে পারবে না সিংহাসন। কেবল ট্রেডিশনের কারণে তিনি পারছিলেন না তার একমাত্র মেয়েকে কুইন বানাতে। ছেলে হলো অনেকদিন পর, কিন্তু মা আর ছেলে দুজনই মারা গেল। এ নিয়ে হাসি ঠাট্টা করেন তার ভাই ডেমন টারগারিয়ান, যে ছিল রাজার একমাত্র মেল এয়ার। রেগে গিয়ে তাকে বহিষ্কার করেন কিং ভিসেরিস। ভাইয়ের উপর রাগ করে রাজা তার মেয়েকে এয়ার বানিয়ে দিলেন। ওদিকে বহিষ্কার হয়ে ডেমন তার রাজ ঝাড়ে এক বেচারা মিরিশ প্রিন্স ক্র্যাপ ফিডারের উপর। তাকে হারিয়ে পাওয়া মাথার ক্রাউন সে তার ভাইকে দিয়ে আবার তার মন জয় করে নেয়। কিন্তু স্বভাব চায় না মলে। ডেমন ইটিশ পিটিশ শুরু করে ভাইয়ের মেয়ের সাথে, কিন্তু সেই মেয়ের মন পুড়ত অন্য একজনের জন্য, স্যার ক্রিস্টান কোর। কিন্তু ইটিশ পিটিশ ধরা পড়ে যাওয়ায় ডেমন হয়ে যায় আবার বহিষ্কৃত। ওইদিকে রাজা করেছেন নতুন বিয়ে, নতুন তরতাজা বউ একের পর এক বাচ্চা জন্ম দিতে থাকলো। আর রাজার মনে হতে থাকলো, একে আগে কেন বিয়ে করলাম না, করলে তো এই যন্ত্রণায় পড়তে হতো না। কি যন্ত্রণা? ছেলে হবার পর রেনেরাকে এয়ার থেকে সরিয়ে নতুন ছেলেকে এয়ার বানানোর জন্য সবাই তাকে বিরক্ত করছিল। এ নিয়ে কোর্টে চলতে থাকে স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ কিভাবে আসল যুদ্ধে পরিণত হলো সেটাই আমরা দেখব আজকে। জন্ম, মৃত্যু আর বিয়ে। বইয়ে আছে কিং ভিসেরিসকে উত্তরাধিকার পরিবর্তনের জন্য বারবার বলাতে ভিসেরিস সরিয়ে দিয়েছিলেন তার হ্যান্ড অটো হাইটাওয়ারকে। কিন্তু সিরিজে আছে ডেমন আর রেনেরার কাজ কারবার সামনে এনেছিলেন অটো হাইটাওয়ার। রেনেরা কুইন অ্যালিসেন্টের কাছে সেটা অস্বীকার করে, আর সেটা অ্যালিসেন্ট বিশ্বাসও করে। কিং ভিসেরিস দেখেন মিথ্যা বলায় অটো স্বার্থ আছে এখানে। রেনেরার প্রতি ক্ষিপ্ত করতে পারলে এয়ার থেকে তাকে সরিয়ে দিয়ে তার নাতিকে কিং বানানো সম্ভব। কিং ভিসেরিস এটা মানতে পারলেন না, বের করে দিলেন তিনি অটো হাইটাওয়ারকে। যাই হোক, মুভিং অন। ১১২ এসিতে লর্ড কমান্ডার অব দ্য কিংস গার্ড মারা গেলে স্যার ক্রিস্টান কোলকে হোয়াইট ক্লোকসের লিডার হিসেবে প্রমোশন দেওয়া হলো। পরের বছর রেনেরার বয়স ১৬ হলো, আর আনুষ্ঠানিকভাবে ড্রাগনস্টোনের প্রিন্সেস হিসেবে সে বৈধতা পেল। এখন তার বিয়ে দেওয়া নিয়ে চাপ আরও বাড়তে থাকলো। বহু লর্ডস আর তার ছেলেরা প্রিন্সেসের পাত্র হিসেবে প্রস্তাব নিয়ে আসতে থাকলো। বিয়ের অধিকার নিয়ে ডুয়েল হলো। ল্যানিস্টারদের যমজ ২ ভাই ওকহার্ট, টালি, টাইরেল সবাই কোর্টে এসে তাদের প্রস্তাব পেশ করলো। লর্ড লায়নেল স্ট্রংয়ের পুত্র স্যার হারউইন স্ট্রংও আবেদন করল। ভিসেরিস ভাবলেন ডর্ন প্রিন্স করিন মার্টেলের সাথে বিয়ে দিয়ে ডর্নকে 7 কিংডমে নিয়ে আসবে। কুইন অ্যালিসেন্ট চাইলেন রেনেরাকে তার বড় ছেলে প্রিন্স এগনের সাথে বিয়ে দিতে। ভিসেরিস বুঝতে পেরেছিলেন অ্যালিসেন্ট তার ছেলেকে রাজা বানাতে চায় বলেই এই প্রস্তাব দিচ্ছে। তিনি কোনোভাবেই রাজি হননি। এগন ছিল রেনেরা থেকে 10 বছরের ছোট, আর দুজনকে দেখতেও পারত না একদম। শেষ পর্যন্ত রাজা আর তার কাউন্সিল লেইনার ভ্যালারিয়ানকে তার স্বামী হিসেবে বেছে নিল। উদ্দেশ্য ছিল কর্লিস ভ্যালারিয়ানের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধার করা। রেনিস টারগারিয়ান আর কর্লিস ভ্যালারিয়ানের উপর তো আর কম অবিচার করা হয়নি। পারফেক্ট ছিল এই ম্যাচ, কিন্তু সমস্যা একটাই, 19 বছর বয়সী লেইনার ভ্যালারিয়ান কখনো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকিয়েছিলেন বলে ইতিহাসে নেই। তার চারপাশে একের পর এক সুন্দর সুন্দর লর্ডদের ছেলে আর নাইটদের দেখা যেত। রেনেরাও প্রতিবাদ করলো। সে হাসতে হাসতে বলেছিল লেনারের সাথে তার সৎ ভাইদের কারোর সাথে বিয়ে দিলে মানাবে বেশি। গ্র্যান্ড মাস্টার উড়িয়ে দিয়েছিলেন এই অবজেকশন। আমি তো মাছের স্বাদ পছন্দ করি না, কিন্তু আমার সামনে দিলে আমি তো মাছ খাই ঠিকই। এদিকে লেনার ভ্যালারিয়ানের ছিল ড্রাগন সি স্মোক। ভ্যালারিয়ান ব্লাড অগ্রাহ্য করা যায় না। ভিসেরিস অনেকবার বোঝানোর চেষ্টা করেও যখন রেনেরা মেনে নিল না, তখন বাধ্য হয়ে আয়রন থ্রোনের এয়ার হিসেবে রেনেরাকে সরিয়ে দেবার হুমকি দিলেন তিনি। তখন রেনেরা কেঁদে কেঁদে বাবার পায়ে পড়ল তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আর মেনে নিল সবকিছু। ক্ষমতার লোভ কি কারো কম নাকি? সিরিজে কিন্তু এই কনফ্লিক্টটা নেই। সে রাজি হয়ে যায় খুব সহজেই, তাকে আর জোরাজোরি করতে হয় না। সে আর লেইনার একটা অ্যারেঞ্জমেন্টে আসে, যে যার মতে জীবন কাটাবে। এটা হবে একটা ল্যাভেন্ডার ম্যারেজ। বইয়ের টাইমলাইনে ফিরে যাই। বিয়েতে রাজি হওয়ার পর সেই রাতে কি হয়েছিল তা নিয়ে আবারও দ্বিমত আছে।
সেপ্টন ইউস্টাস বলেন, সেদিন রাতে স্যার ক্রিস্টন কোল প্রিন্সেসের ঘরে ঢুকে বলেছিল, চলো আমরা পালিয়ে যাই। ওই যে একটা গান আছে না, আজি ফাগুন পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই। যাই হোক, এই ঘটনা সিরিজে যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেভাবেই ঘটেছে, তবে রাতের আধারে না, গ্রিফমার্কে যাবার পথে জাহাজে। রেনেরা রাজি হয়নি আয়রন থ্রোনের মায়া ছেড়ে তার সাথে পালিয়ে যেতে। কিন্তু যা দেখানো হয়নি সিরিজে তা হলো মাশরুমের কথা। মাশরুম বলে স্যার ক্রিস্টন কোল না, রেনেরাই গিয়েছিল কোলের ঘরে, গিয়ে তার গায়ের কাপড় ফেলে দিয়ে বলেছিল, আমি তোমার জন্য নিজেকে পবিত্র রেখেছি, আমার হবু জামাই বুঝবেও না, কিছু কেয়ারও করবে না, আর যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে বিয়েও করবে না। ক্রিস্টন কোল নাকি ছিল এক আদর্শ নাইট, সে কোনোভাবেই নাকি রেনেরার এই প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। প্রচণ্ড রাগ আর অপমানে রেনেরা সেই ঘর থেকে বের হয়ে কিংস হ্যান্ডের ছেলে হারমিন স্ট্রংয়ের সামনে পড়ে, আর তাকে নিয়ে নাকি সে রাতে বিছানা যায় সে। আমার কাছে ভাই সিরিজের ব্যাখ্যাটাই ভালো লেগেছে। মাশরুমের গল্পের সাথে রেনেরার চরিত্র ঠিক যায় না, ক্রিস্টন কোলের চরিত্র যায় না। কিন্তু ঘটনা যেভাবেই ঘটুক না কেন, এরপর থেকে ক্রিস্টন কোল আর রেনেরা একে অপরকে ঘৃণা করতে শুরু করল। এরপর হয়ে গেল বিশাল জাঁকজমকপূর্ণ বিয়ে 114 এসিতে। বিয়ের আগে দিয়ে লেনরকে নাইট বানিয়ে দেওয়া হলো, কারণ কুইনের স্বামী, যাকে কিং কনসোর্ট বলা হবে, তার নাইট না হলে মানায় না। I am a knight and a warrior. নোপ, বইয়ে সে প্রপার নাইট ছিল না, স্টেপস্টোনসের যুদ্ধেও তার কোনো হাত ছিল না। যাই হোক, এই বিয়েতে অনেকগুলো জিনিস কভার করা হয়েছে একসাথে। বইয়ের টাইমলাইনে যখন যখন ওই ঘটনাগুলোতে যাব মনে করিয়ে দেব কি হয়েছিল। যেমন ধরুন, রিওয়াজ করতে গিয়ে খেয়াল করলাম এইখানে মাশরুম আছে, ওই যে দেখেন ড্রাম বাজাচ্ছে। আবার স্যার হারমিন স্ট্রংয়ের সাথে রেনেরার কেমিস্ট্রি কিন্তু এই বিয়েতে আমরা প্রথম দেখি। বইয়ে বলা আছে সেই বিয়েতে এক টুর্নামেন্ট হয়েছিল, এই টুর্নামেন্টে ক্রিস্টন কোলকে সাপোর্ট করেছিল এবার কুইন অ্যালিসেন্ট, রেনেরা সাপোর্ট করেছিল হারমিন স্ট্রংকে, আর লেইনর ভ্যালেরিয়ান সাপোর্ট করেছিল জফ্রি লনমাউথ, দ্য নাইটস অফ দ্য কিসেসকে। কোল বরাবরের মতোই ঝড়ের মতো একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করতে থাকে। রেনেরার প্রেমিক হারমিন স্ট্রং গুরুতর আহত হয়, কিন্তু লেইনর ভ্যালেরিয়ানের বয়ফ্রেন্ড স্যার জফ্রি লনমাউথকে ক্রিস্টন কোল এমনভাবে পরাজিত করে আর আহত করে যে 7 দিন পর সে মারাই যায়। প্রতিটা মুহূর্ত লেনর নাকি তার বিছানার পাশে বসে কান্নাকাটিও করেছে। অনেকেই ক্রিস্টন কোলকে পছন্দ না করলেও কুইন অ্যালিসেন্ট তার পক্ষে ছিলেন এবং চাইলেন ক্রিস্টনকে তিনি নিজের পার্সোনাল সোন শিল্ড বানাতে। ক্রিস্টন কোল পরবর্তীতে অ্যালিসেন্টের দলে চলে যায়। সিরিজে সবকিছু শর্টকাটে মেরে দিয়েছে। ওই বিয়েতেই ক্রিস্টন কোল রেনেরার বিবাহে মত্ত হয়ে মেরে ফেলে জফ্রি লনমাউথকে, আর এই অপরাধ করার পরও অ্যালিসেন্ট তাকে সুইসাইড আর মৃত্যুদণ্ড থেকে বাঁচায় আর তার শিল্ড হিসেবে নিযুক্ত করে, কারণ রেনেরা আর ক্রিস্টনের সম্পর্কের কথা সে স্বীকার করেছিল অ্যালিসেন্টের কাছে। তার মাধ্যমে অ্যালিসেন্ট নিশ্চিত হয় রেনেরা তাকে ম্যানিপুলেট করেছিল সেদিন, যেদিন সে সব অস্বীকার করেছিল অ্যালিসেন্টের কাছে। I swear this to you upon the memory of my mother. Breaches in resolve, breaches or rather lapses. It happened, Your Grace. The sin you allude to, I have committed it. সিরিজে এই পয়েন্টে অ্যালিসেন্ট পুরোপুরি রেনারকে ঘৃণা করা শুরু করে, তাই রেনারের বিয়েতেই কুইন অ্যালিসেন্টের সেই বিখ্যাত গ্রিন ড্রেস পরে আসার ঘটনা দেখানো হয়। বলেছিলাম না, ঘটনা সবই আছে, কিন্তু টাইমলাইন উল্টাপাল্টা। The beacon on the high tower. Do you know what color it glows when Old Town calls its banners to war? Green. আর এরপরেই দেওয়া হয়েছে 10 বছরের একটা টাইম গ্যাপ। বইয়ে সেই গ্যাপটা নেই। বইয়ে দেখানো হয় বিয়ের পর লেইনার চলে গেল ড্রিফট মার্কে আর রেনেরা রয়ে গেল কিংস ল্যান্ডিংয়ে। লেইনার নতুন ভালোবাসা খুঁজে পায় সেখানে গিয়ে, এক নাইট স্যার কার্ল কোরে। আর রেনেরা সিরিজে যেভাবে দেখায় সেভাবেই স্যার হারমিন স্ট্রংয়ের সাথে গোপনে দেখা করতে থাকে। লেইনর আর রেনেরাকে খুব কমই একসাথে দেখা গেছে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো ছাড়া তারা একসাথে থাকতেন না, রাতেও না। মাশরুম অবশ্য তার রকবকে বর্ণনা চালিয়ে যায়। তারা রাত কাটিয়েছে একসাথে, কিন্তু সেখানে নাকি স্যার কার্ল কোরেও থাকতো। রেনেরা নাকি তার স্বামী আর স্যার কার্লকে বিছানায় দেখতে পছন্দ করতেন। যাই হোক, ভাগ্য ভালো এই দৃশ্য সিরিজে দেখানো হয়নি। যে যেভাবেই রাত কাটাক না কেন, খুব শীঘ্রই জানা গেল প্রিন্সেস গর্ভবতী। জন্ম হলো তাদের প্রথম সন্তান জ্যাকারিস ভ্যালেরিয়ানের 114 ইসিতে। বাদামি চুল আর বাদামি চোখের শিশু। বাবা মার সোনালি রূপালি চুল আর বেগুনি চোখের কিছুই দেখা গেল না তার মাঝে। তবে হারমিন স্ট্রংয়ের চোখ আর চুল দুটোই বাদামি। হাউস ভ্যালেরিয়ানের কৃষ্ণাঙ্গ হবার কারণ আমার মতে এটাই,
ওয়েস্টেরসে তো আর জেনেটিক্স পড়ানো হয়নি, তাই কেউ নিশ্চিত করে বলতে পারে না চোখ আর চুলের পরিবর্তন। কিন্তু চামড়ার পরিবর্তন ভালোভাবে চোখে পড়ার কথা। আর বাবার সাথে সন্তানের চেহারার অমিল প্লটের গুরুত্বপূর্ণ অংশ। গেম অফ থ্রোনসেও ছিল, হাউস অফ দ্য ড্রাগনও তাই। এজন্য শোরানাররা রিস্ক নেননি, কোনো ডাউট রাখেননি। ওদিকে আরেকটা ঘটনা ঘটল। 115 এসিতে ভেইলে শিকার করতে গিয়ে ডেমনের স্ত্রী লেডি রিয়া রয়েস ঘোড়া থেকে পড়ে মাথায় ব্যথা পায়। 9 দিন পর তিনি মারা গেলেন। ডেমনের এই মৃত্যুতে কোনো হাত ছিল না, সে তখন স্টেপস্টোনসে যুদ্ধ করছিল। ডেমন আর লেডি রয়েসের কোনো সন্তান ছিল না, সে স্বামীর দায়িত্ব পালন না করলে কি হবে, অধিকার কিন্তু ঠিকই চেয়ে বসল। লেডি রুনস্টোনের ক্যাসেল আর তার ইনকাম লেডি অ্যারির সোজা মানা করে দিলেন। সিরিজে এই জায়গায় দেখানো হয় ডেমন সুযোগ পেয়ে মেরে ফেলে তার ওয়াইফকে। 9 দিন সময় নেবার ব্যাপার স্যাপার নেই। আর টাইমলাইন ছিল রেনেরার বিয়েরও আগে, আর বউ মারা যাবার পর ওই বিয়েতেই তার দেখা হয় লেইনা ভ্যালারিয়ানের সাথে। বললাম না, সব শর্টকাটে মেরে দিয়েছে। খারাপ হয়নি অবশ্য, ভালো মিলিয়েছে ওরা। কিন্তু বইতে দেখানো হয় রুনস্টোনের দখল না পেয়ে অপমানিত ডেমন ড্রিফটমার্কে যান তার অ্যালাই কর্লিস ভ্যালারিয়ানের সাথে দেখা করতে। সেখানেই ডেমন প্রথমবারের মতো দেখে তার মেয়ে লেইনা ভ্যালারিয়ানকে। প্রচণ্ড সুন্দরী ছিল লেইনা, কোমর পর্যন্ত সোনালি রূপালি চুল, মানে চুল তার অন্ধকার কবেকার বিদিশার দিশা টাইপের অবস্থা। মাশরুম বলেছিল সে নাকি তার ভাইয়ের মতোই সুন্দরী। আবার সে ছিল ভেগারের রাইডারও, তখনকার সময়ে সবচেয়ে বড় ড্রাগন। রুনস্টোনের সম্পত্তি না পাওয়ার দুঃখ ভুলে গেল ডেমন। কষ্টে জয় করার ট্রায়ারকেও সে ছেড়ে দিল। এর ফলে ওই এলাকা আবার আনস্টেবল হয়ে গেল, যার ফল আমরা দেখব অনেক পরে গিয়ে। এটা মনে রাখবেন, বাটারফ্লাই ইফেক্ট। লেইনার রূপের জন্য হোক অথবা ক্ষমতার লোভেই হোক, ডেমন সি স্নেকের কাছে লেইনাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু 12 বছর বয়স থেকে ব্রাভোসের এক সি লর্ডের ছেলের সাথে লেইনার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সি লর্ড মারা গেলে সেই ছেলে বাবার সমস্ত ধন সম্পদ উড়িয়ে দিল। প্রায় 10 বছর ধরে লর্ড কর্লিস বারবার তাদের বিয়ে ভাঙার চেষ্টা করেন, কিন্তু পারেন না। সমাধান বের করল ডেমন। সেই ব্রাভোসি যুবককে বারবার হেনস্থা করা শুরু করলো সে। শেষে যুবকটা তাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে বসতে বাধ্য হয় সম্মান রক্ষার্থে। ডুয়েলে ডেমন তার ভ্যালারিয়ান স্টিল ডার্ক সিস্টার দিয়ে ছেলেটাকে মেরে ফেলে। আর তো কোনো বাধা নেই। 2 সপ্তাহ পর লেইনা আর ডেমনের বিয়ে হয়ে গেল। কিন্তু তারা জানতো যে ভিসেরিস খুশি হবেন না, তাই তারা 2 জন ড্রাগনের চড়ে এসোসের দিকে চলে গেল। ঘুরে ঘুরে এসোসের কয়েকটা শহর ঘুরে তারা পেন্টসে গিয়ে থিতু হলো, সেখানকার প্রিন্সের আতিথ্য গ্রহণ করল। 116 এসিতে পেন্টোসেই লেইনা যমজ কন্যা সন্তান জন্ম দিল, বেলা এবং রেইনা। টুইনদের বয়স যখন 6 মাস, লেইনা আর ডেমন ফিরল কিংস ল্যান্ডিংয়ে। এই সন্তানদের উসিলায় 2 ভাইয়ের আবার মিল হয়ে যায়। ভিসেরিস গ্র্যান্ড মাস্টারকে ডেকে বলেন ডেমন এখন বাবা হয়েছে, নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে সে। লেইনা আর প্রিন্সেস রেনেরার মাঝেও বন্ধুত্ব গড়ে উঠল। 115 এসিতে প্রিন্সেস রেনেরা দ্বিতীয় পুত্র সন্তান জন্ম দিল, লুসেরিস ভ্যালারিয়ান। সেপ্টন ইস্টাসের কথা মতে লেইনার আর স্যার হারউইন স্ট্রং দুজনই জন্মের সময় রেনেরার পাশে থাকেন। আবারও এই সন্তান বাদামি চুল আর চোখে হলো। এর ফলে তাদের বাবার পরিচয় আরও পরিষ্কার হয়ে গেল। যখন লুসেরিসকে কোর্টে উপস্থাপন করা হলো, কুইন অ্যালিসেন ঠাট্টা করে লেইনারকে বলেন, চেষ্টা করতে থাকো, একদিন না একদিন বাচ্চা তোমার মতো দেখতে হবে। সিরিজেও টাইম গ্যাপের পর তৃতীয় সন্তান জন্মের সময় এটা দেখানো হয়েছে। Do keep trying, Selena. Sooner or later you may get one who looks like you. 117 এসিতে সেই তৃতীয় সন্তান জন্ম নিল। এবার লেইনার তার নাম দিল জফ্রি। ক্রিশ্চিয়ান কোলের হাতে প্রাণ হারানো লেনারের সেই শখের বেটার নামে নাম। কিন্তু জফ্রিও আগের 2 ছেলের মতো কমন চেহারা পেল। ভ্যালারিয়ানদের রূপালি চুল আর বেগুনি চোখ কোথাও দেখা গেল না। গুঞ্জন এবার আরও তীব্র হলো। সবকটা সন্তানের পিতা হারউইন স্ট্রং, লেইনার নয়। সন্দেহ সত্ত্বেও কেউ জোরে প্রশ্ন করার সাহস পেল না, কারণ কিং ভিসেরিস স্পষ্ট করে বলেছিলেন রেনেরাই তার এয়ার এবং তার ছেলেরা তারপর আয়রন থ্রোনে বসবে। ট্রেডিশন অনুযায়ী রেনেরার প্রতিটা ছেলের ক্রিডেলেই একটা করে ড্রাগন এগ দেওয়া হলো। যারা সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দিহান ছিলেন তারা পেছনে বলাবলি করছিল যে এই ডিম কখনোই ফুটবে না। অ্যালিসেন্টও সেই সন্দেহ প্রকাশ করেছিল। It's a wonder to me their eggs ever hatched. Why is that? You know why? কিন্তু 3টা ডিমই কিন্তু ফুটল, আর 3 জনই ড্রাগন রাইডার হয়ে গেল। জ্যাকেরিসের ড্রাগন ভার্ম্যাক্স, লুসেরিসের অ্যারাক্স এবং জফ্রিয়ের টিরাক্সিস। পরের বছর রেনেরা তার বড় 2 ছেলে জ্যাকারিস আর লুসেরিসের এঙ্গেজমেন্ট ঘোষণা করলেন ডেমন আর লেইনার মেয়ে রেইনা আর বেইলার সাথে। কিং ভিসেরিস আয়রন থ্রোনে বসে জ্যাকারিসকে কোলে নিয়ে বলেছিলেন, একদিন তুমি এখানেই বসবে।
বইয়ে কিন্তু রেনেরা বাচ্চা হওয়ার পর অনেক মোটা হয়ে যায়, কিন্তু বয়সে বড় হলেও অ্যালিসন আগের মতো ছিপছিপে শরীরে সুন্দরী থাকে। তা নিয়েও রেনেরার জেলাসি কাজ করত। দ্য ইয়ার অফ দ্য রেড স্প্রিং, 120 এসি। 120 এসিকে বলা হয় দ্য ইয়ার অফ দ্য রেড স্প্রিং কারণ এ সময় 4টা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ঘটনা 1, 119 এসিতে লেনা ভ্যালেরিয়ান আবারও গর্ভবতী হয়ে যান তার তৃতীয় সন্তানের জন্য। 120 এসিতে তিনি এক বিকৃত টুইস্টেড ছেলে জন্ম দিলেন। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুটি মারা গেল। আচ্ছা, আপনারা কি এই প্যাটার্নটা খেয়াল করেছেন? টার্গারিয়ানদের টুইস্টেড আর মৃত সন্তান জন্মের প্যাটার্নটা মেগরের, জেহেরিসের, ডেমনের, আবার রেনেরারও কিন্তু এরকম সন্তানের জন্ম হয়। কেউ জন্মায় পাখা নিয়ে, কেউ লেজ নিয়ে, আবার কেউ এমনিতেই মারা যায়। এর পিছনে থিওরি আছে দুটো। বিজ্ঞানভিত্তিক থিওরি বলে টার্গারিয়ানদের ভাই বোনের বিয়ের কারণে জেনেটিক সুপ্ত রোগগুলো আর অস্বাভাবিকতাগুলো বেরিয়ে আসে। এ ধরনের বিয়ে এ কারণে আমাদের সমস্ত ধর্মে আর বিজ্ঞানে নিষেধ করা হয়। কি আর করা, ওই সময় তো আর মেডিকেল সায়েন্স এত আগায়নি। আবার আরেকটা থিওরি হলো ম্যাজিক্যাল টাইপের। বলা হয় ড্রাগনদের সাথে ভ্যালেরিয়ানদের বাইন্ড করার জন্য তাদের রক্তে ড্রাগনের রক্ত মিশিয়ে দেওয়া হয়েছিল ম্যাজিক্যালি। ওটাই মাঝে মাঝে বেরিয়ে আসে। তাই দেখা যায় পাখা আর লেজ নিয়ে জন্মায় অনেক টার্গারিয়ান শিশু। যাই হোক, এরকম জন্মে বেশিরভাগ সময়ই মাকে আর বাঁচানো যায় না। লেনাকেও বাঁচানো গেল না। সিরিজে দেখানো হয় তার মৃত্যু খুব সুন্দরভাবে। দেখানো হয় তার সন্তান জন্ম নিতে পারে না, আর সে ভেগারের কাছে গিয়ে ভেগারকে অনেক রিকোয়েস্ট করে তার আগুনে পুড়ে লেনার মৃত্যু হয়। খেয়াল করে দেখবেন, প্রথমে কিন্তু ড্রাকারিস বললেও ভেগার আদেশ পালন করে না, কিন্তু যখন ভেগারের সাথে লেনার চোখাচোখি হয় তখন ভেগার যেন জিজ্ঞেস করছিল, ইজ দিস রিয়েলি হোয়াট ইউ ওয়ান্ট? তার রাইডারের আদেশ সে শেষ পর্যন্ত পালন করল। ড্রাগনরা অনেক বুদ্ধিমান প্রাণী, কিন্তু টার্গারিয়ানরা নাকি আগুনে পড়ে না। এটা কিভাবে হলো? বই ফলো না করে সিরিজ বানালে এসব ছোটখাটো প্লট হোল থেকেই যাবে, কিছুই করার নেই। যাই হোক, বইতে দেখানো হয় তিনি ভেগারের কাছে যাবার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু সিঁড়িতেই লুটিয়ে পড়েন। ডেমন আর রেনেরা দুজনেই মৃত্যুর সময় তার পাশেই ছিল। ঘটনা 2, এই বছরটার দুঃখ তখনও শেষ হয়নি। প্রিন্সেস রেনিস আর কর্লিস ভ্যালেরিয়ানের দুঃখকে আরও শতগুণে বাড়িয়ে দিয়ে প্রিন্সেস রেনেরার স্বামী লেনার ভ্যালেরিয়ান মারা গেলেন। একটা মেলায় সবার সামনে তাকে হত্যা করা হলো। জানা যায় তার প্রেমিক স্যার কার্ল কোরে নাকি আরেকজনের প্রতি লেনারের অনুরাগ দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে মেরে ফেলার পরেই কিন্তু সে শহর থেকে পালিয়ে যায় এক শিপে ওঠে। মাশরুম তো সবসময় ড্রামাতেই ওস্তাদ। তার কথা মতে ডেমন টার্গারিয়ানই টাকা খাইয়ে এই কাজ করিয়েছিল, নইলে এত সহজে শিপ কিভাবে পেল সে? কথার যুক্তি আছে কিন্তু। সিরিজে এখানে পুরো অন্যরকম। লেনারকে বুঝিয়ে সুঝিয়ে রেনেরা পাঠিয়ে দেয় এসোসে। কার্ল কোরে তার সাথে যায়, আরেকটা শরীর পুড়িয়ে দিয়ে লেনারের বলে বোঝানো হয়। রেনেরাকে আর ডেমনকে ভালো দেখানোর এই চেষ্টা আমার ভালো লাগে নাই। তাছাড়া একটা প্লট হোল থেকে গেছে কিন্তু। লেনার বেঁচে থাকলে তার ড্রাগন সি স্মোকের ভবিষ্যৎ কি হবে তার শিওর না। কিভাবে ডিল করবে সেটা দেখা যাবে হয়তো সেটা আগামী সিজনে। বইয়ে তার মৃতদেহ তার পিতার হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। লর্ড কর্লিস ঘোষণা করেন যে কার্লের সন্ধান দেবে তাকে তিনি 10,000 গোল্ডেন ড্রাগনস পুরস্কার দেবেন, কিন্তু স্যার কার্লকে আর কখনই দেখা যায়নি। লেনার মারা যাবার পর সিরিজে আবার একটা বড় টাইম জাম্প আছে। সিরিজের সবকিছু উল্টাপাল্টা। এই ফাঁকে বাচ্চাগুলো সব বড় হয়ে গেল। ভিসেরিসও আবার অসুস্থ হতে থাকলো, কিন্তু বইয়ে কিন্তু সেই অভিশপ্ত বছর তখনও শেষ হয়নি। ঘটনা 3, অ্যালিসেন্ট আর রেনেরা কিন্তু এতদিন প্রায় পাল্লা দিয়ে বাচ্চা জন্ম দিতেই থেকেছে। রেনেরার 3 ছেলে হয়েছে, আর অ্যালিসেন্টের ততদিনে 3 ছেলে আর 1 মেয়ে। অ্যালিসেন্ট আর রেনেরার মাঝে কিন্তু স্নায়ুযুদ্ধ তখনও চলছিল। তাদের ছেলেদের মধ্যেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ল। অ্যালিসেন্টের ছেলেরা রেনেরার ছেলেদেরকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ তারা মনে করত এই জারজ সন্তানেরা তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে। অ্যালিসেন্টের 3 ছেলে এইগন, এমন এবং ডেরন রেনেরার 3 ছেলে জ্যাকারিস, লুসেরিস আর জফ্রিকে কড়া প্রতিদ্বন্দ্বী ভাবতে লাগলো। তার উপর ভিসেরিস এই ছেলেদের উপর চাপিয়ে দিয়েছিল একই পরিবেশে থাকা, একসাথে ফিস্টে থাকা, একসাথে আর্মস ট্রেনিং করা, একই মাস্টারদের সাথে পড়াশোনা করা। তিনি চেয়েছিলেন এতে এদের মাঝে ভালোবাসা গড়ে উঠুক। উল্টো কাজ হলো। সবকিছুই তাদের নিজেদের মধ্যে ঘৃণাকে আরো গাঢ় করে তুলল।
কিং ভিসেরিস লেনরের ফিউনারেলের জন্য তার সন্তানদের আর তাদের ড্রাগনদের নিয়ে ড্রিফমার্কে এলেন। সেই সময় প্রিন্স এগনের বয়স 13। সে চড়ত সানফায়ারে। সানফায়ারকে বলা হতো নোন ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ড্রাগন। 11 বছর বয়সী প্রিন্সেস হেলেনার ছিল ড্রিমফায়ার, কুইন রেইনা টারগারিয়ানের সেই ড্রাগনটা। আর মাত্র 6 বছর বয়সী প্রিন্স ডেইরন ইতিমধ্যেই বন করেছিল এক সুন্দর নীল ড্রাগনের সঙ্গে, টেসারিয়ন। যদিও টেসারিয়ন ডেইরনের মতোই বাচ্চা ছিল। অনেকেই জানতে চেয়েছেন ভিসেরিসের ড্রাগন কোথায়। সে যখন প্রিন্স ছিল তখন ভিসেরিস ক্লেম করেছিল ভ্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেডকে। প্রিন্সেস এরিয়ার সাথে ভ্যালেরিয়াতে ঘুরে আসার পর আর এরিয়ার ভয়াবহ মৃত্যুর পর ভ্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেড ছিল অসুস্থ, অনেক বয়স তার। তাই হয়তো শান্তশিষ্ট ভিসেরিসকে সে বেছে নিয়েছিল শেষ জীবনে একটু শান্তির জন্য। কয়েক বছর পর অনেক বুড়ো হয়ে ভ্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেড স্বাভাবিকভাবেই মারা যায়। এই প্রথম আমরা দেখি রাইডার বেঁচে আছে কিন্তু ড্রাগন মরে গেছে। হয়তো এজন্যই ভিসেরিস এভাবে পচে করে যাচ্ছিলেন সিরিজে, কিন্তু এটা জাস্ট একটা থিওরি। সেই হিসেব করলে তো রাইডার মারা গেলে ড্রাগনেরও পচে গলে যাবার কথা, তাই না? যাই হোক, গল্পে ফিরে আসি। শুধুমাত্র প্রিন্স এমন্ড বয়স 10 তখনও কোনো ড্রাগন পছন্দ করেনি, কারণ মেগর টারগারিয়ানের মতো এমন্ড মনে করত পৃথিবীতে তার যোগ্য একটা ড্রাগনই আছে, ভেগার। সিরিজে কিন্তু হেলেনা এ নিয়ে একটা প্রিমোনিশন করেছিল, খেয়াল করেছেন? You will have a dragon one day. You'll have to close an eye. I know it. ভেগারের রাইডার ছিল লেনা, মনে আছে? তাই ভেগার সবসময় ড্রিফমার্কেই থাকত। কিংস ল্যান্ডিং থেকে এসে এমন্ড তক্কে ছিল কিভাবে ক্লেম করা যায় ভেগারকে। একদিন অনেক ভোরে গোপনে কারো অনুমতি ছাড়াই এমন্ড ঢুকে গেল ড্রাগনের কাছে। কিন্তু 3 বছর বয়সী প্রিন্স জফ্রি ভ্যালারিয়ান রেনেরার ছোট ছেলের অভ্যাস ছিল ভোরে উঠে তার ড্রাগনের সাথে খেলার। সে দেখে ফেলল এমন্ডকে। তাকে চুপ করানোর জন্য এমন্ড তাকে চর মারল, ভয় দেখালো, এরপর তাকে ধাক্কা মেরে ফেলে দিল এক স্তূপ ড্রাগন বিষ্ঠার উপর। এই বয়সের বাচ্চারা যা করে তাই হলো। জফ্রি চিৎকার করে কান্না শুরু করলো। এমন্ড এক লাফে উঠে বসল ভেগারের পিঠে। পরে সে বলেছিল সে ধরা পড়ে যাবার এত টেনশনেই ছিল যে ভেগার তাকে যে খেয়ে ফেলতে পারে বা পুড়িয়ে ফেলতে পারে এমন চিন্তাই তার মাথায় আসেনি। ভেগার কেন 10 বছরে এমন্ডকে বেছে নিল কে জানে, কিন্তু সে তার শিকল ভেঙে ফেলল, গা ঝাড়া দিল। রাতের আকাশে ঘুরল 2 চক্কর, তারপর নেমে এলো আবার ড্রিফমার্কে। কিন্তু তখন রেনেরার বাকি ছেলেরা তার অপেক্ষায় ছিল। জফ্রি দৌড়ে গিয়ে খবর দিয়েছিল তার 2 বড় ভাই জেকারিস আর লুসেরিসকে। তারা তাদের কাঠের তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল এমন্ডের উপর। লড়াইয়ের মধ্যে এমন্ড লুসেরিসের নাক ভেঙে দেয় আর তাদের জন্ম নিয়ে কটাক্ষ করে বলে, স্ট্রংস। বড় ছেলে জেকারিস এই কথার মর্ম বুঝতে পারে, বাকিরা তখন ছোট। সে ঝাঁপিয়ে পড়ে আবার আক্রমণ করে, কিন্তু এমন্ড জেকারিসকে মাটিতে ফেলে নির্মমভাবে মারতে থাকে। মেজর ছেলে লুসেরিস তখন তার ছোট চাকু বের করে এমন্ডের মুখে আঘাত করে, তার ডান চোখটা জ্বলে যায়। গগনবিদারী চিৎকারে সবাই চলে আসে ঘটনাস্থলে। ভেগারা তখন গর্জন করছিল। বইয়ে এই ঘটনা ভেগারের সামনেই ঘটে। সিরিজের মনে হয় বাজেট ছিল না এত। কুইন অ্যালিসন দাবি করেন লুসেরিসেরও এক চোখ গালিয়ে দেওয়া হোক প্রতিশোধ হিসেবে। An eye for an eye. What would you have me do? There is a debt to be paid. I shall have one of her son's eyes in return. কিন্তু কিং ভিসেরিস তা মেনে নিলেন না। অন্যদিকে প্রিন্সেস রেনেরা চাইল এমন্ডকে কঠোরভাবে জেরা করা হোক। কোথা থেকে সে তার সন্তানদেরকে স্ট্রংস বলতে শুনেছে, কারণ এই নামে ডাকা মানে তাদের জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করা। Vile insults were levied against them. What insults? Prince Aemond must be sharply questioned so we might learn where he heard such slanders. শেষ পর্যন্ত ভিসেরিসের চাপে এমন্ড স্বীকার করলো এই কথা প্রথম সে শুনেছে তার বড় ভাই এগনের কাছে। You tell me, boy. Where did you hear this lie? It was Aegon. এগন জবাবে কেবল ঠান্ডাভাবে বলল, এটা তো সবাই জানে, খালি তাদের চেহারার দিকে তাকান। We know, Father. Everyone knows. Just look at them. পরবর্তীতে এমন্ড বলেছিল সেদিন সে এক চোখ হারিয়ে এক ড্রাগন পেয়েছে, যেন তেন ড্রাগন না, ভেগারকে। দামটা তার কাছে ন্যায্যই মনে হয়েছে। Do not mourn me, mother. It was a fair exchange. I may have lost an eye, but I gained a dragon. ভিসেরিস জোর করে রেনেরা আর অ্যালিসনকে মিলিয়ে দিলেন। তাদের মিথ্যা হাসি আর আলিঙ্গন কেউ বিশ্বাস করল না, শুধু ভিসেরিস ছাড়া। Now make your apologies and show goodwill to one another.
Your father, your grandsire, your king demands it! এরপর কিং আদেশ দিলেন যে কেউ যদি স্ট্রং নিয়ে গুজব ছড়ায় তার জিহ্বা কেটে ফেলা হবে। And let it be known, anyone whose tongue dares to question the birth of Princess Rhaenyra's sons should have it removed. বইয়ের ওই কোলাকুলিটা কিন্তু সিরিজে আর হয় না। সিরিজের আর বইয়ের কাহিনী এখানে মোটামুটি সব একই হলেও এখানে একটু চেঞ্জ আছে। সিরিজে আরও দেখানো হয় ন্যায্য বিচার না পেয়ে অ্যালিসেন্ট নিজেই রেনেরার দিকে চাকু নিয়ে তেড়ে আসে আর তার হাত কেটে দেন। সিরিজের ড্রামাটা এজন্যই আমার মতে বইয়ের থেকে বেটার। You've gone too far. What have I done but what was expected of me? Forever upholding the kingdom, the family, the law. Well, you flouted it all to do as you please. Alicent, let her go! Where is duty? Where is sacrifice? It's trampled under your pretty foot again. And now you take my son's line. And to even that you feel entitled. Exhausting, wasn't it? Hiding beneath the cloak of your own righteousness. But now they see you as you are. ঘটনা 4। গুজব আরও বন্ধ করতে কিং ভিসেরিস স্যার হারউইন স্ট্রংকে আদেশ দিলেন ড্রাগনস্টোন ছেড়ে হ্যারেনহালে ফেরত যেতে। লর্ড লায়নেল স্ট্রং, হ্যান্ড অব দ্য কিং, তার ছেলেকে সঙ্গ দিতে কিংস ল্যান্ডিং থেকে রওনা হলেন। তাদের হ্যারেনহাল পৌঁছানোর কিছুদিন পরেই রাতের অন্ধকারে আগুন লাগলো হ্যারেনহালে। এই পোড়া ক্যাসেল আরও পোড়া বাকি ছিল, আর পোড়ালো স্ট্রং পরিবারের কপাল। আগুন নেভানোর প্রচেষ্টা সত্ত্বেও লায়নেল এবং হারউইন দুজনেই মারা যান। কোর্টে অনেকে একে দুর্ঘটনা বলেছিল, তবে কেউ কেউ ফিসফিস করে বলেছিল এটা হ্যারেনহালের অভিশাপ। এই অভিশাপের কথা আগেও বলেছি আমরা। তবে ফুল মাশরুম বলেছিল এর পেছনে আছে লর্ড কর্লিস ভ্যালারিয়ান, যিনি তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। ওদিকে সেপ্টন ইউস্টাস লিখেছিলেন হয়তো এটা ছিল প্রিন্স ডেইমনের কাজ, যিনি রেনেরায়ের প্রেমে প্রতিদ্বন্দ্বী হারউইনকে সরাতে চেয়েছিলেন। গ্র্যান্ডমাস্টার মেলোসের নিজের দাবি ছিল রাজা নিজেই আদেশ দিয়েছেন হারউইনের মৃত্যুদণ্ডের, কারণ সে তার মেয়েকে অসম্মান করেছিল। আরেকদিকে লোকজন বলেছিল আসলে লায়নের ছোট ছেলে মাস্টার অফ হুইসপারার ল্যারিস স্ট্রং এই ষড়যন্ত্র করেছিল, কারণ এখন তার বাবা ও ভাইয়ের মৃত্যুতে হ্যারেনহাল তার হাতেই যাবে। বইয়ে তাদের মৃত্যুর সমাধান আর হয়নি। ওয়েস্টেরস একটা শার্লক হোমস দরকার, এ নিয়ে একটা টিভি সিরিজ বানালে কিন্তু মন্দ হতো না। এত অসমাপ্ত মৃত্যু, ভাবেন একটু। একটা ম্যাজিক্যাল পোর্টাল দিয়ে আমাদের মডার্ন শার্লক চলে এসেছে এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের ওয়ার্ল্ডে, সমাধান করছে এইসব রহস্যময় মৃত্যু। আমাকে এইচবিওর হায়ার করা দরকার। তবে সিরিজে সেটা না করে ল্যারি স্ট্রংয়ের থিওরি বাস্তব বলে দেখানো হয়েছে, কেবল হ্যারেনহালের লোভে না, কুইন অ্যালিসেন্টের সাপোর্টের জন্য। বইয়ে ল্যারি স্ট্রং অতটা বড় চরিত্র না, সিরিজে অনেক বড়। যাই হোক, লায়নেল স্ট্রংয়ের মৃত্যুর পর রাজা আবার হ্যান্ডের অভাবে ভুগছিলেন। তার বয়স তখন 43, শরীর ভেঙে পড়ছে। তিনি একবার ভাবলেন প্রিন্সেস রেনেরাকেই হ্যান্ড আর আয়রন থ্রোনের রিজেন্ট বানাবেন, কিন্তু তাহলে তাকে আর তার সন্তানদের ফিরতে হবে কিংস ল্যান্ডিংয়ে, যা গ্রিন আর ব্ল্যাকদের মাঝে ঝগড়া আরও বাড়িয়ে দেবে। শেষমেশ গ্র্যান্ডমাস্টার মেলোস পরামর্শ দিলেন কোনো তরুণ হ্যান্ড নেওয়ার, কিন্তু ভিসেরিস চাইলেন পরিচিত মুখ। তাই পুরনো হ্যান্ড স্যার অটো হাইটাওয়ার আবার ফিরলেন হ্যান্ড অব দ্য কিং হিসেবে। তিনি কিং জেহেরিসের হ্যান্ড ছিলেন এবং বহু বছর ভিসেরিসকেও হ্যান্ড হিসেবে সাপোর্ট দিয়ে গেছেন। এই ঘটনাগুলো সিরিজের টাইমলাইনে অনেক আগে দেখানো হয়েছে লেডি লেনা ভ্যালারিয়ানের মারা যাওয়ার সময়কালে। লেডি লেনা, স্যার লেনার আর স্যার হারউইন স্ট্রংয়ের মৃত্যুর পর 6 মাসও পেরেনি, ওই একই বছর প্রিন্সেস গোপনে বিয়ে করলেন তার চাচা প্রিন্স ডেমন টার্গারিয়ানকে ড্রাগনস্টোনে। এই বছরটা একেবারে অভিশপ্ত ছিল না, হয়তো এই বিয়েটাই একটা বিশাল অভিশাপ, কে জানে, আমরা দেখব সামনে। সেপ্টন ইউস্টাস লিখেছেন তারা বিয়েটা করেছিলেন গোপনে, যেন কিং ভিসেরিস কিছু জানার আগেই সব হয়ে যায়, কারণ তিনি সবসময় তাদের বিয়ের বিপক্ষে ছিলেন। অন্যদিকে রগরগে মাশরুম দাবি করে তাদের তাড়াতাড়ি বিয়ে করাটা খুবই জরুরি ছিল, কারণ রেনেরা নাকি তখন ডেমনের সন্তানের মা হতে চলেছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিংস ল্যান্ডিংয়ে তীব্র কেলেঙ্কারির ঝড় উঠল। কিং ভিসেরিস খেপে গিয়ে বললেন ডেমনের স্ত্রীর মৃত্যু আর আমার মেয়ের স্বামীর মৃত্যু দুটোই এখনো তরতাজা, এত তাড়াতাড়ি বিয়ে করা মানে তাদের স্মৃতিকে অপমান করা। তবুও এই অভিশপ্ত বছর দ্য ইয়ার অব দ্য রেড স্প্রিং শেষ হলো এক নতুন শিশুর জন্ম দিয়ে, রেনেরা আর ডেমনের প্রথম সন্তান। রেনেরা নাম দিল এগন, তার চোখ ছিল বেগুনি, চুল রূপালি, একেবারে ভ্যালেরিয়ান ব্লাডের প্রমাণ। এই সন্তান জন্মটা কি তাহলে পজিটিভ কোনো কিছু? কি জানি, অভিশপ্ত বছর, সবকিছুই অভিশপ্ত।
দেখব আমরা সামনে। ঝড়ের পূর্বাভাস। কিন্তু ওয়েট, এগন তো আরেকটা অলরেডি ছিল, অ্যালিসেন্টের ছেলে। কুইন অ্যালিসেন্ট হাইটাওয়ার প্রচণ্ড রেগে গেলেন। তিনি মনে করলেন রেনেরা ইচ্ছে করেই তার বড় ছেলের মতো একই নাম রেখেছে তার ছেলেকে ছোট করার জন্য। আর কি কারণ থাকতে পারে? আমারও তাই মনে হয়, এজন্যই করেছে। কিন্তু এই নাম দেবার বাটারফ্লাই ইফেক্ট সিরিজের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এর পরবর্তী ইতিহাসে এই দুজনকে ডাকা হয় এগন দ্য এল্ডার আর এগন দ্য ইয়ঙ্গার নামে। 2 বছর পর রেনেরা আরেক ছেলে সন্তান জন্ম দিলেন, প্রিন্স ভিসেরিস। টার্গারিয়ান ট্রেডিশন অনুযায়ী তাদের কেড়েলেও রাখা হলো একটি করে ড্রাগন এগ, কিন্তু কখনো হ্যাচ করলো না সেগুলো। দ্য আয়রনি, এরা কিন্তু টার্গারিয়ান ব্লাড দুজনই, সন্দেহাতীতভাবে। তারপরও ড্রাগনের ডিম কিন্তু ফুটল না। 122 এসিতে প্রাচীন টার্গারিয়ান প্রথা অনুযায়ী প্রিন্স এগন দ্য এল্ডার এর বিয়ে দেওয়া হলো তার বোন প্রিন্সেস হেলেনা টার্গারিয়ানের সাথে। সিরিজে দেখানো হয়েছিল অনেক আগে রেনেরা চেয়েছিল তার ছেলে জ্যাকারিসের সাথে বিয়ে দিতে হেলেনার, শান্তি প্রতিষ্ঠার জন্য। My son, Jacaerys, will inherit the Iron Throne after me. I propose we betroth him to your daughter, Helena. Ally ourselves. Once and for all. কিন্তু অ্যালিসেন্ট সেটা ইগনোর করেন। 15 বছর বয়সী এগন ছিল অলস এক ছেলে, ভোজনপ্রিয় আর মাদকাসক্ত। 13 বছরে হেলেনা ছিল একটু মোটা, খুব একটা আকর্ষণীয় না, কিন্তু তার মিষ্টি ব্যবহার আর কোমলতা সবাইকে জয় করেছিল। সিরিজে সে মোটা না, কিন্তু তাকে একটু অদ্ভুত দেখানো হয়েছিল। নিজে নিজে বিড়বিড় করত, অদ্ভুত অদ্ভুত সব কথা বলতো। কিন্তু সবাই বলতো সে খুব ভালো মা হবে একদিন। খুব তাড়াতাড়ি সে মা হয়েও গেল। বিয়ের 1 বছর পর জন্ম নিল তাদের যমজ সন্তান প্রিন্স জেহেরিস আর প্রিন্সেস জেহেরা। এই বাচ্চাদের মাঝেও অস্বাভাবিকতা ছিল। প্রিন্স জেহেরিসের বাঁ হাতে আর 2 পায়ে ছিল 6টা করে আঙ্গুল, আর প্রিন্সেস জেহেরা ছিল অস্বাভাবিক রকম চুপচাপ, হাসতো না, খেলতো না, কাঁদতো না। এই যমজদের ক্রেডলে রাখা হলো ড্রাগনস এগ, আর আশ্চর্যজনকভাবে দুটোই ফুটে গেল। জেহেরিসের ড্রাগন হলো শ্রিকোস আর জেহেরার হলো মরগুল। তবে মাশরুমের মুখ থেকে জানা যায় ওই একই বছর জন্মেছিল এগনের আর 2 অবৈধ সন্তান। এক ছেলে পতিতালয়ের এক মেয়ের গর্ভে, যাকে সে নিলামে কিনে নিয়েছিল, আর এক মেয়ে তার মায়ের এক দাসীর গর্ভে। 127 এসিতে হেলেনা জন্ম দিল তার আরেক ছেলে প্রিন্স মেলরকে। এদিকে অ্যালিসেন্টের অন্য ছেলেরা বড় হচ্ছিল। এইমন্ড স্যার ক্রিস্টান কুলের কঠোর প্রশিক্ষণে এক ভয়াবহ এবং দক্ষ ফাইটারে পরিণত হচ্ছিল। আর ছোট প্রিন্স ডেইরনকে 12 বছর বয়সে পাঠানো হলো ওল্ড টাউনে লর্ড হাইটাওয়ারের স্কোয়ার হিসেবে। তাকে আমরা এখনো সিরিজে দেখিনি ভালোভাবে, কারণ সে কিংস ল্যান্ডিংয়েই নেই। তার প্রভাব ড্যান্স অফ দ্য ড্রাগনে অনেক, কিন্তু তাকে এখনো সিরিজে দেখানো হয়নি। দেখানো হবে কিনা কে জানে। সে আসলে সিজন 3তেই আসবে। 126 এসিতে লর্ড কর্লিস ভ্যালারিয়ান হঠাৎ জ্বরে অসুস্থ হয়ে পড়লে উঠল নতুন প্রশ্ন, ড্রিফটমার্কের উত্তরাধিকার কে হবে? আইন অনুযায়ী উত্তরাধিকার পাওয়া উচিত জ্যাকারিস ভ্যালারিয়ানরা, কিন্তু সে তো প্রিন্সেস অফ ড্রাগনস্টোনের বড় ছেলে, অর্থাৎ ভবিষ্যতের আয়রন থ্রোনের উত্তরাধিকারও সেই। তাই রেনেরা অনুরোধ করল কর্লিসকে তার দ্বিতীয় পুত্র লুসেরিস ভ্যালারিয়ানকে ড্রিফটমার্কের উত্তরাধিকার ঘোষণা করতে। কিন্তু কর্লিসের ভাতিজা স্যার ভেইমন্ড ভ্যালারিয়ান প্রতিবাদ করল। সে দাবি করল লেনারের 3টি সন্তানের একটাও লেনারের না, হারমিন স্ট্রংয়ের। এই অপমান শুনে রেনেরা পাঠালেন তার স্বামী প্রিন্স ডেইমনকে। ডেইমন গিয়ে ভেইমন্ডের মাথা কেটে ফেললেন আর তার দেহ সিরাক্সের সামনে ছুড়ে দিলেন খাবার হিসেবে। কিন্তু ভেইমন্ডের 5 ভাই, স্ত্রী আর 2 ছেলে সরাসরি কিংস ল্যান্ডিংয়ে গিয়ে কিং ভিসেরিস টারগারিয়ানের সামনে তাদের দাবি পেশ করল। কিং শান্তভাবে তাদের কথা শুনলেন, কিন্তু যখন তারা আবার সেই স্ট্রং বাস্টার্স অপমানটা পুনরাবৃত্তি করল, ভিসেরিস তাদের জিহ্বা কেটে ফেলার আদেশ দিলেন। তিনি আগেই বলেছিলেন, কিন্তু তার দোষ দেওয়া যায় না। সেই দিন থেকে এই 5 জন পরিচিত পায় দ্য সাইলেন্ট 5 নামে। এই আদেশ দেওয়ার সময়ই ঘটল অঘটন। আয়রন থ্রোনে বসা অবস্থায় রাজা হঠাৎ পিছলে পড়ে গেলেন, আর এক ধারালো তলোয়ারে তার হাত কেটে গেল হাড় পর্যন্ত। ইনফেকশন হয়ে গেল, জ্বর উঠল। গ্র্যান্ড মেস্টার মেলোস কিছু করতে পারলেন না। মনে হচ্ছিল রাজা মারা যাবেন। শেষ পর্যন্ত রেনেরা নিজে ড্রাগনস্টোন থেকে মাস্টার জেরাল্ডিসকে এনে চিকিৎসা করান। তিনি রাজার 2 আঙ্গুল কেটে ফেলে ইনফেকশন থামান। ভিসেরিস বেঁচে গেলেন, কিন্তু এরপর তিনি আর কখনো আয়রন থ্রোনে বসেননি। এখানে কিন্তু সিরিজের সাথে অমিল। সিরিজের একদম প্রথম পর্ব থেকে দেখানো হয়েছে ভিসেরিসের ইনফেকশন। এই ইনফেকশন তিনি বাকি জীবন বয়ে বেড়ান, আর সেজন্য মৃত্যুটা হয়। এখানে এই ইনফেকশন শুরু হয় অনেক পরে। আর সিরিজে দেখানো হয়েছে লর্ড ভ্যালারিয়ান জ্বরে পড়েন না, তিনি তার আরেকটা ভয়াজে যান আর 6 বছর ধরে নিখোঁজ থাকেন। তার ভাতিজা ভেইমন্ড একই দাবি নিয়ে আসেন ঠিকই, কিন্তু তখন রাজা অনেক বেশি অসুস্থ। কুইন অ্যালিসেন্ট আর অটো হাইটাওয়ার সে দাবি গ্রহণ করেন। পরে যদিও ভিসেরিস আসেন দেখতে। এরপর ওই শিরোচ্ছেদের দৃশ্য ঘটে ঠিকই, কিন্তু ওই সাইলেন্ট 5-এর ঘটনাটা এখানে আর আসে না। ভেইমন্ডের 2 ছেলে ছিল, ডেইরন আর ডেমিয়ান, তাদের কথাও আসেনি। ওই যে বললাম প্লট হোলস।
এই ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনার ফলে হাউস ভ্যালারিয়ান প্র্যাকটিক্যালি এয়ারলেস হয়ে যায়। এর ফলাফল খুবই ভয়াবহ। আমরা দেখব পরবর্তী সময়ে এই ঘটনার বাটারফ্লাই ইফেক্ট কোথায় গিয়ে ঠেকে। হাউস ভ্যালারিয়ান হলো ড্যান্স অফ দ্য ড্রাগনের প্রথম কোলাটারাল ড্যামেজ, অথচ যুদ্ধ তখনও শুরুই হয়নি। দ্য এন্ড অফ ভিসেরিস টারগারিয়ান। 127 এসির প্রথম দিন কিং সুস্থ হয়ে একটা বিশাল ভোজের আয়োজন করলেন। দুই পক্ষের মাঝে সমঝোতার ইঙ্গিত দিয়ে রেনেরা আর অ্যালিসেন্ট পরেছিলেন একে অপরের হাউসের রং। রেনেরা পরেছিলেন সবুজ আর অ্যালিসেন্ট লাল কালো। সবাই একে অপরকে ভালোবাসার অভিনন্দন জানালো। ডেমন উঠলেন, অটোকে সাহসের জন্য টোস্ট দিলেন, অটো পাল্টা ডেমনের বীরত্বের প্রশংসা করলেন। সবকিছু ভালোভাবেই চলছিল, শান্তিময়। কিন্তু রাত তখনও শেষ হয়নি। কিং আগে আগে ফিস থেকে ফিরে গেলেন, তার শরীর একটু খারাপ লাগছিল। এরপর প্রিন্স এমন্ড তার 3 ভ্যালারিয়ান ভাগ্নের উদ্দেশ্যে মদ হাতে তাদের বাদামি চুল আর বাদামি চোখ নিয়ে আর তাদের শক্তি নিয়ে প্রশংসা করল আর টোস্ট করে বলল, টু মাই 3 স্ট্রং বস। Final tribute to the health of my nephews, Jace, Luke, and Joffrey. Each of them handsome, wise, strong. Aemond. Come. Let us drain our cups to these 3 strong boys. I dare you to say that again. Why? 3 ভাই রাগে ফেটে পড়ল, কিন্তু কিছুই করে না সে মুহূর্তে। কিন্তু প্রিন্স জ্যাকারিস তখন প্রিন্সেস হেলেনাকে নাচার জন্য আহ্বান করল। এগন অপমানিত হয়ে চিৎকার করা শুরু করলো। কিংসগার্ড না থাকলে হয়তো যুদ্ধ সেখানেই শুরু হয়ে যেত। পরদিন সকালেই রেনেরা আর তার ছেলেরা ড্রাগনস্টোনে ফিরে গেল, আর সেদিন থেকেই ভেঙে গেল সেই স্বল্পস্থায়ী ইলিউশন অফ পিস। সিরিজে মোটামুটি একইভাবে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু কিছুটা শর্টকাট করা হয়েছে। হেলেনার সাথে নাচানাচি নিয়ে কোনো মনোমালিন্য হয়নি। ঠিকই আছে, নাচতে চাওয়ার থেকে স্ট্রং বলে অপমান করাতে মারামারি শুরু করাটাই বেশি যুক্তিসঙ্গত। Do you not think yourself strong? কিং ভিসেরিসের শরীর খারাপ হতেই থাকলো। তিনি তার রুমে বসেই শাসনকাজ চালাতেন। এর মাঝে তাদের গ্র্যান্ড মাস্টার মারা গেলেন। তিনি সবসময় গ্রিন আর ব্ল্যাকের মাঝে শান্তি বজায়ের চেষ্টা করতেন। কোর্টে ব্যালেন্স থাকার বড় কারণ ছিলেন তিনি মারা যাবার পর ব্যালেন্স নিজের দিকে টানার জন্য রেনেরা এবং অ্যালিসেন্ট দুজনেই নিজেদের প্রার্থী পেশ করলো, কিন্তু ভিসেরিস কাউকে পছন্দ করলেন না, কারণ গ্র্যান্ড মাস্টার নিযুক্ত করার দায়িত্ব সিটাডেলের। আর কারণ নতুন এক গ্র্যান্ড মাস্টার পাঠানো হলো সিটাডেল থেকে, নিরপেক্ষ আর্টস মাস্টার অরওয়েল। কিছুটা উন্নত হলো ভিসেরিসের শরীর তিনি আসার পর, কিন্তু বেশি দিন না। তার জীবনের শেষ সময়গুলোতে ভিসেরিস রাজ্য শাসন দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তার স্মল কাউন্সিলের উপর। সামনের গল্পগুলোতে তাদের কাজ অনেক বেশি। আসুন আমরা একটু দেখে আসি তারা কারা ছিলেন। হ্যান্ড ছিলেন স্যার অটো হাইটাওয়ার, গ্রিনের পক্ষে। গ্র্যান্ড মাস্টার অরওয়েল নিরপেক্ষ বলতে পারেন। লর্ড কমান্ডার অব দ্য কিংস গার্ড স্যার ক্রিশ্চিয়ান কোল, ঘোরতর গ্রিন। মাস্টার অফ কয়েন্স লাইমন বিসবেরি, সেই জেহেরিসের আমল থেকেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। ভিসেরিসের আদেশই তার কাছে আসল, ব্ল্যাক বলা যায় তাকে। মাস্টার অফ হুইসপারার ল্যারি স্ট্রং, সে কোন দলে সেটা কি আর বলে দেওয়া লাগবে নাকি। লর্ড জ্যাসপার ওয়াইলস, মাস্টার অফ ল, তিনি ছিলেন আইনের পক্ষে এবং তিনি বিশ্বাস করতেন 101 এসিতে হওয়া সেই গ্রেট কাউন্সিলের ফলাফলই আইন। তার মানে পুরুষ এয়ার প্রাধান্য পাবে, তার মানে তিনি গ্রিন। মাস্টার অফ শিপস স্যার টাইলন ল্যানিস্টার, তিনি ওই 2 যমজ ল্যানিস্টারদের একজন যাদের রেনেরা বিয়ে করতে মানা করে দিয়েছিল। সে ব্ল্যাকদের পক্ষে ছিল, যদিও খুব জোর দিয়ে না। যাই হোক, এই স্মল কাউন্সিলের উপরেই 7 কিংডমের ভাগ্য জড়িয়েছিল। আমরা দেখব সেই গল্প। আস্তে আস্তে ভিসেরিস বিছানায় পড়ে গেলেন। ওদিকে ড্রাগনস্টোনে রেনেরাও বিছানায়, তার আরেকটা বাচ্চা হবে। 129 এসিতে একদিন হেলেনা তার 3 ছেলে মেয়েকে নিয়ে কিং ভিসেরিসের রুমে আসলো। ভিসেরিস তার 3 নাতি-নাতনির সাথে অতীতের গল্প করলেন। তিনি খুব পছন্দ করতেন অতীতের গল্প বলতে। তারা চলে যাবার পর কিং ভিসেরিস শুয়ে পড়লেন, আর জাগলেন না। বইয়ে তার মৃত্যু হয় একা, শান্তিতে। সিরিজে দেখানো হয়েছে তার মৃত্যু হয় কুইন অ্যালিসেন্ডের পাশে শুয়ে এগনের স্বপ্নের ব্যাপারে প্রলাপ বকতে বকতে। If I believe it to be true. Believe what to be true, my king? Oh, don't you remember Aegon? Our son. His dream. The Song of Ice and Fire. It is true. What he
saw in the north. The prince that was promised. অ্যালিসেন্ট তো আর জানতো না সে টারগারিয়ানদের প্রফেসির কথা, কারণ এটা টারগারিয়ানদের রাজা রানীর মাঝখানেই পাস হয়ে যায়। তিনি কিন্তু সেদিনই রেনেরাকে বলছিলেন এই স্বপ্নের কথা। The Song of Ice and Fire, do you believe it to be true? Aegon's dream. You told me it was our duty to hold the realm united against a common foe. মৃত্যুর আগ মুহূর্তে কারো হয়তো মনে হয়েছিল তার পাশে রেনেরা। মারা যাওয়ার আগে তিনি সেই স্বপ্নের কথাই মনে করে দিতে চেয়েছিলেন। অ্যালিসেন্ট ভাবলেন তার ছেলে এগনের কথা বলা হয়েছে, আরও রাখো তোমরা একজনের নামে সব চরিত্রের নাম। আমি আগে থেকেই বলে আসতেছি, এদের শিশুর নামের বই উপহার দেওয়া দরকার। 52 বছর বয়সে 26 বছর রাজত্ব করে তিনি বিদায় নিলেন। সেই সাথে আবার শেষ হলো ওয়েস্টেরসের শান্তির দিন। ওয়েস্টেরসের সামার, উইন্টার আর যুদ্ধ আর শান্তির এই আনপ্রেডিক্টেবল আবির্ভাব ইজ নট এ কোইন্সিডেন্স। Then the storms broke and the dragons danced.